নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজকে আমরা কথা বলবো বাংলার এক বিখ্যাত রাজার কাহিনী নিয়ে। 1561 সালে যশোরে জন্মগ্রহণ করেন রাজা প্রতাপাদিত্য, যাকে জানা যায় বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে এক ভূঁইয়া বলে। তার বাবা শ্রীহরি চক্রবর্তী ছিলেন বাংলার সুলতান দাউদ খাঁ কারানির অধীনে এক প্রভাবশালী কায়স্থ জমিদার, যাকে দাউদ রাজা বিক্রমাদিত্যর পদবি দেন। 1600 শতকে বাংলার হালত ছিল খুবই টালমাটাল। প্রায় 200 বছর ধরে বাংলার হিন্দুরা ক্রমাগত মুসলিম আক্রমণের মুখোমুখি হন। এই সংগ্রাম থেকেই অনুপ্রাণিত হন রাজা প্রতাপাদিত্য এবং চেয়েছিলেন এক হিন্দু সমাজের প্রতিষ্ঠা করার। 1574 সালে দাউদ খান মুঘলদের হাতে পরাজিত হন, যার পর শ্রীহরি বা রাজা বিক্রমাদিত্য এক ফরমানের সাহায্যে দক্ষিণ খুলনাতে তার নিজের এক রাজত্ব স্থাপন করেন। মুঘলদের রাজস্ব না দেওয়ার অভিযোগে 1584 সালে বাদশাহ আকবর রাজা বিক্রমাদিত্যকে সরিয়ে তার ছেলে প্রতাপাদিত্যকে রাজা ঘোষণা করেন। প্রতাপাদিত্য বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। বাংলা ছাড়াও তিনি সংস্কৃত এবং ফার্সি ভাষায় খুবই দক্ষ ছিলেন। এছাড়াও সঙ্গীত এবং যুদ্ধবিদ্যাতেও খুবই পারদর্শী ছিলেন। তিনি যশোরের দক্ষিণ পশ্চিমে ধুমঘাট নামে এক জায়গায় এক বিশাল নগরে স্থাপনা করেন, যেখানে তার প্রাসাদে প্রায় সব রকম সোনা, জহর এবং আরও অনেক মূল্যবান বিলাসবহুল সামগ্রী দিয়ে ভরে দেওয়া হয়। তার রাজ্যাভিষেকে গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন। তিনি সাময়িকভাবে যশোর রাজ্য প্রভূত বিস্তারিত করেন। রাজা হওয়ার পর তিনি মুঘল বাদশার অধীনতা স্বীকার করতে রাজি হন না। এই সময় অন্যান্য রাজা, জমিদার বা ভূঁইয়ারা দিল্লির অধীনতা পছন্দ করতেন না এবং চাইছিলেন নিজেদের স্বাধীন রাজ্য স্থাপন করার। প্রতাপাদিত্যর কাকা বসন্ত রয় ছিলেন এক শক্তিশালী যোদ্ধা, যিনি প্রতাপাদিত্যকে খুবই ভালোবাসতেন এবং তিনি প্রতাপাদিত্যকে যুদ্ধ কৌশল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন। কিন্তু প্রতাপাদিত্য তাকে খুবই অবিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে বসন্ত রয় তার বিভিন্ন সিদ্ধান্তে এবং তার স্বাধীনতার হস্তক্ষেপ করছেন। বলা হয় যে নিজের সম্পূর্ণ অধিকার প্রদর্শন করার উদ্দেশ্যে এক রাতে চক্রান্ত করে তিনি তার নিজের কাকাকে মেরে ফেলেন। এই সময় যদিও বাংলার সুবেদার ছিলেন আজিম খাঁ, কিন্তু প্রতাপাদিত্য নিজেকে এক স্বাধীন ভূঁইয়া হিসেবে ঘোষণা করেন। আজিম খাঁ তার এই মুঘল বিরোধিতা দেখে আগ্রার এক মনসুবদার শেখ ইব্রাহিমকে পাঠান প্রতাপাদিত্যকে পরাজয় করার জন্য, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়, কারণ প্রতাপাদিত্য যশোরের মৌতালি এরিয়াতে শেখ ইব্রাহিমকে পরাজয় করেন। এরপর আজিম খাঁ নিজে এক বিশাল মুঘল সেনা নিয়ে প্রতাপাদিত্যর মুখোমুখি হন এবং তাকে পরাজয় করেন। এই পরাজয়তার পর তিনি সাগরদ্বীপের কাছে পর্তুগিজদের সহযোগিতায় 700টি যুদ্ধ জাহাজ নিয়ে এক নৌসেনা তৈরি করেন। এছাড়াও ঐতিহাসিক অনুমান অনুযায়ী 52,000 ঢালি, 51,000 তীরন্দাজ, 1600 হাতি ও ঘোড়া নিয়ে এক বিশাল সেনাবাহিনী তৈরি করেন। রামরাম বাসুর প্রতাপাদিত্য চরিত অনুযায়ী বলা হয় যে প্রতাপাদিত্য কেদার রায় এবং আরও অন্য ভূঁইয়াদের হারিয়ে তাদের রাজ্য দখল করেন, কিন্তু এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। 1595 থেকে 1604 সাল অবধি যখন আম্বেরের রাজা মান সিং বাংলার সুবেদার ছিলেন, প্রতাপাদিত্য অনিচ্ছুকভাবে মুঘলদের শাসন মেনে নেন, কারণ এই সময় মুঘলদের মুখোমুখি হওয়ার ক্ষমতা তার ছিল না। কিন্তু এই সময় তিনি ধীরে ধীরে এক ক্ষমতাশালী সেনাবাহিনী তৈরি করতে থাকেন। 1604 সালে যখন মান সিং আগ্রা ফেরত যান, প্রতাপাদিত্য আবার নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং বাকি ভূঁইয়াদের সাথে মিলে মুঘলদের বিরুদ্ধে বাংলায় এক বিদ্রোহ ঘোষণা করেন। 1605 সালে বাদশাহ আকবর মারা যাবার পর বাদশাহ জাহাঙ্গীর আবার মান সিংকে বাংলার শাসক নিযুক্ত করেন এবং এই সময় ইসলাম খাঁ চিস্তিকে পাঠানো হয় এই বিদ্রোহ দমন করতে। বিপদের আশঙ্কা করে প্রতাপাদিত্য তার ছেলে সংগ্রামাদিত্য এবং 80টি যুদ্ধ জাহাজ পাঠান ইসলাম খানের কাছে ক্ষতিপূরণ হিসেবে, কিন্তু ইসলাম খান তার এই প্রস্তাব খারিজ করে যশোর দখল করার সিদ্ধান্ত নেন। প্রতাপাদিত্য সেনার সাথে মুঘল সেনার এক প্রবল যুদ্ধ হয়। এই লড়াই কোনো সামান্য লড়াই ছিল না। বাঙালি শক্তির বিরুদ্ধে মুঘলরা রীতিমতো বিচলিত হয়ে পড়ে। মুঘলদের 22 জন আমির ছাড়াও কয়েকশো সৈনিক মারা যান, কিন্তু প্রতাপাদিত্য ওই বিশাল মুঘল সেনাকে সামলাতে অসফল হন। শেষ পর্যন্ত কাগরঘাট দুর্গতে
তিনি মুঘল জেনারেল খিয়াস খানের কাছে আত্মসমর্পণ করেন। রাজা মানসিংয়ের আদেশে তাকে বন্দি করে ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে দিল্লি যাওয়ার পথে বেনারসে তার মৃত্যু হয়। রাজা প্রতাপাদিত্যকে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে তুলে ধরেন। কিছু ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন এক অসাধারণ হিন্দু রাজা, যিনি প্রায় ১৩ বছর ধরে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বাংলায় মুঘল শাসনের দমন করার জন্য শেষ পর্যন্ত নিজের বলিদানও দেন, যার জন্য তিনি চিরকাল বাঙালিদের কাছে এক উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবেন। কিন্তু কিছু ঐতিহাসিকদের মতে প্রতাপাদিত্যর কীর্তি ইতিহাসে খুবই বেশি অতিরঞ্জিত করা হয়েছে। যেমন প্রসিদ্ধ ঐতিহাসিক যদুনাথ সরকার লেখেন যে প্রতাপাদিত্য ছিলেন এক কায়স্থ জমিদার বাড়ির বংশধর, কোনো বিখ্যাত রাজপরিবারের নয়। রামরাম বাসুর প্রতাপাদিত্য চরিত বা রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর কথা থেকে জানা যায় যে তার কার্যকলাপ অনেক সময় ছিল আপত্তিকর, আর তার বীরত্বের এমন এক অতিরঞ্জিত ছবি তুলে ধরা হয় যেখানে তাকে রানা প্রতাপের সঙ্গেও তুলনা করা হয়েছে। প্রতাপাদিত্যের সাম্রাজ্যের আজ আর বিশেষ কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় না। যশোর আর ধুমঘাটে কিছু ভগ্নাবশেষ এখনও দেখা যায়, কিন্তু বেশিরভাগ আজ সুন্দরবন এলাকার জঙ্গলে মিশে গেছে। তার সময় তিনি বিশেষ কিছু মন্দির তৈরি করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল যশোরেশ্বরী কালী মন্দির। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারে তার নামে একটি গ্রাম রয়েছে যার নাম প্রতাপনগর। তার জীবন বিভিন্ন কথায় গল্পে আজও বাঙালিদের কাছে এক বীরত্বের উদাহরণ, যিনি বাঙালি ক্ষমতা এবং যুদ্ধ কৌশল মুঘলদের হাড়ে হাড়ে বুঝিয়েছিলেন।